হ্যালো এভরিবডি, বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। অনেক দিন ক্লাস আপলোড করা হয়নি বা ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবছি আজকে একটি ভিডিও আপলোড করবো, কি না তো ডেমো ক্লাস। শুনতে পাচ্ছি যে এসএলএসটি ইন্টারভিউর জন্য ডেমো ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে 10 মার্কস আছে। এই জন্য আমি আগ্রহী হয়েছি যে এই ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করব। কীভাবে উপস্থাপন করব, চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে কীভাবে উপস্থাপন করব। সবসময় চেষ্টা করবেন যে ব্যাকরণের ক্লাস করানো, ডেমোতে সবসময় ব্যাকরণটা দেওয়া আবশ্যিক মনে করবেন। মনে করুন যে এক্সপার্ট বসে আছে, আপনাকে বললো, আপনাকে সমস্ত কোশ্চেন আপনাকে করে নিয়েছে কিছুটা, তারপরে বললো যে ঠিক আছে আপনি একটা ক্লাস করান। তা আপনার অ্যাটিটিউডটা, আপনার মনোভাবটা কীরকম দেখবে, যে আপনি কতটা এক্সপার্ট, মানে কতটা দক্ষতা আপনার আছে পড়ানোর ক্ষেত্রে। তাহলে এবার কী হলো, আপনি কিন্তু বোর্ডে চলে আসলেন, আপনি স্কেচ পেন ওখানে থাকবে, স্কেচ পেনটা নিয়ে বোর্ডে চলে যাবেন। তখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আপনাদেরকে আমি স্টুডেন্ট ভাবতে পারি। তখন ওনারা বলবে যে হ্যাঁ আপনি ভাবতে পারেন। তাহলে এইবার কিন্তু আপনি বোর্ডে চলে আসলেন, এসে প্রথমত কাজ হবে এটা হচ্ছে তারিখ লিখবেন। মানে তারিখটা মনে করেন যে যেমন যেদিন হবে আপনার যে ইন্টারভিউ সেই ডেটটা লিখবেন, শ্রেণীটা লিখবেন, দশম, আর এখানে বিষয়টা লিখবেন, আর এখানে আজকের পাঠটা লিখবেন। বিষয়টা কি না তো বাংলা ব্যাকরণ, আর আজকের পাঠটা কি না তো হচ্ছে বাক্য। তাহলে আমরা বাক্য নিয়ে কিন্তু আজকে আমরা দেখাবো কিসের না তো ডেমো ক্লাসটা বাক্যের উপরে, কারণ আগে বলেছি ব্যাকরণের উপর দিতে হবে সবসময় ক্লাসটা, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে, তাহলে আপনি এবার এসেছেন যে শুভ সকাল, হ্যাঁ, তখন ওনারাও কিন্তু বলবে শুভ সকাল স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস হবে হয়তো বাংলা ব্যাকরণ। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এবার আপনি কী করলেন, এটা লিখে নিলেন, লিখে নিয়ে ওদের সঙ্গে একটা গল্প ছলে এটাই কিন্তু প্রবেশ করবেন। গল্পের ছলে কেমন, যে রাম পড়াশোনা হয়েছে। তখন রহিম বললো যে না স্যার ও পড়াশোনা করেনি। কেন স্যার, ও না ওই পাশে কী করছিল, যে মাঠ আছে সেই মাঠে ফুটবল খেলছিল। আরেকবার বলো তো, কী বললে, যে রহিম মাঠে ফুটবল খেলছিল। ও রহিম মাঠে ফুটবল খেলছিল, আচ্ছা বলো তো, যে আমি এখানে যদি আমি লিখলাম যে রহিম মাঠে ফুটবল খেলেছে। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি যে রহিম মাঠে। আচ্ছা বলো তো, যে এখানে কটা শব্দ আছে, একটা, দুটো, তিনটে, চারটে। কটা শব্দ? চারটে। আচ্ছা এই শব্দগুলো একত্রিত করে একটা কি রূপ নিয়েছে না? হ্যাঁ স্যার রূপ নিয়েছে। কি রূপ না তো রহিম মাঠে ফুটবল খেলছিল। কি বাক্যটা সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে। তাহলে বাক্য জিনিসটা কি, আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো শব্দ পরপর বসেছে, একটা মনের ভাব প্রকাশ করেছে, তাই এটাকে বলা হচ্ছে বাক্য। তাহলে আজকে কিন্তু আমরা এই বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে সঙ্গে সঙ্গে তখন বলবে এখানে বাক্যটা লিখে দিই, বাক্য। ঠিক আছে, এবার আমি এই বাক্যটাকে দিয়ে আমি দেখাবো। তাহলে এটা কি হলো, রহিম মাঠে ফুটবল খেলছিল। তাহলে রহিম মাঠে ফুটবল খেলছিল, এটা একটা বাক্য। কেন বাক্য? কারণ কয়েকটা শব্দ পরপর বসে মনের ভাব প্রকাশ হয়েছে, এই জন্য এটাকে বাক্য বলছি। তাহলে এখন আমরা দেখবো যে গঠনগত দিক দিয়ে। তাহলে গঠনগত দিক দিয়ে বাক্য কিন্তু 4 প্রকার। আমরা গঠনগত দিক দিয়ে দেখবো যে বাক্য 4 প্রকার। ওদের সঙ্গে কথাও বলবেন, আবার বলে দেখবেন। তাহলে 1 নম্বর কি সরল বাক্য। 1 নম্বর হচ্ছে সরল বাক্য, 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, আর 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। এবং এখানে কিন্তু এবং কথাটা লিখবেন। কেন লিখবেন এবং? কারণ প্রত্যেকটা জিনিসকে যখন শ্রেণীবিভাগ করা হয়, মনে করুন 2টো ভাগে বা 3টে ভাগে, তে লাস্টেকার যে ভাগটা, সেই ভাগের আগে কিন্তু এবং কথাটা লাগাবেন, মানে বা ও লাগাবেন। 4 হচ্ছে কি মিশ্র বাক্য। ওকে এভরিবডি? হ্যাঁ ওকে স্যার। তাহলে আমরা দেখতে পাবো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। এখন আমরা দেখব যে সরল বাক্য বিষয়টা, আমরা এখন একটু আলোচনা করবো যে সরল বাক্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে তুমি বলো যে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার না তো 4 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছ। বসো, তুমি বসো। এখন তাহলে আমরা চলে আসি যে আমরা এখন দেখবো যে সরল বাক্য আমরা চিনব কীভাবে।
সরল বাক্য, আমরা বুঝতে পারছি যে কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি যে সরল জিনিসটা কি। দেখো তাহলে এখানে কিচ্ছু না, তাহলে একটা জিনিস মনে রাখবা তোমরা, যে বাক্যের, আমি এখানে লিখবো, যে বাক্যের উদ্দেশ্য অংশে সমাপিকা ক্রিয়া থাকবে এবং বিধেয় অংশে কি থাকবে, সরি এখানে একটা কর্তা থাকবে, ঠিক আছে, আর বিধেয় অংশে থাকবে কি নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমি কি লিখেছি, যে বাক্যের উদ্দেশ্য অংশে একটি কর্তা, একটি লিখবে এখানে কি লিখবে, একটি কর্তা এবং হচ্ছে উদ্দেশ্য অংশে একটি কি থাকবে না হচ্ছে কর্তা থাকবে এবং হচ্ছে বিধেয় অংশে সমাপিকা ক্রিয়া থাকবে, সেই বাক্যকে বলা হচ্ছে সরল বাক্য। তাহলে বুঝতে পারা গেছে। তাহলে এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে সমাপিকা ক্রিয়াটা কি আর কর্তাটা কি। হ্যাঁ, ভালো কোশ্চেন, যে এই কর্তা আর এই সমাপিকা ক্রিয়া জানতেই হবে আমাদের। তাহলে কর্তা কি, যার উদ্দেশ্যে কিছু বলা হয়, সেটা কি হতে পারে, মানে হচ্ছে ব্যক্তি হতে পারে, তারপরে হচ্ছে কোনো স্থানের নাম হতে পারে বা জায়গার নাম হতে পারে, পাহাড়ের নাম হতে পারে, পর্বতের নাম হতে পারে, গাছের নাম হতে পারে, পাখি ইত্যাদি ইত্যাদি নাম হতে পারে, ওগুলোকে বলা হয় কর্তা। মানে রাম শ্যাম যদুমধু ওগুলোকে হলেই বলা হয় কর্তা, ঠিক আছে, নাম বোঝালেই হবে ওটা কর্তা। এবার সমাপিকা ক্রিয়া, তাহলে সমাপিকা ক্রিয়া কি, তাহলে একটা জিনিস মনে রাখবে, যে বাক্যের ক্রিয়া সম্পূর্ণরূপে প্রকাশ হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য গঠিত হতে পারে না, তাই না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সমাপিকা ক্রিয়া, তাহলে এই সমাপিকা ক্রিয়াটা কি, তাহলে একটু দেখে নিই। দেখো সমাপিকা ক্রিয়া, তাহলে এটা একটু বুঝিয়ে দিই, একটু অবশ্যই বোঝাবে কিন্তু সমাপিকা ক্রিয়াটা। আবার তোমাদের একটু মনে রাখতে হবে যে ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ 5 মিনিটের মধ্যে ক্লাসটা কিন্তু কমপ্লিট করা। দেখবে যে কিছুটা দেওয়ার পরে তখন বুঝতে পারবে, যে এক্সপার্টরা বুঝতে পারবে যে আপনি জানেন, সেই বিষয়ে জানেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। আজকে এইটুকু আমি দেখলাম, পরবর্তীকালে আবার একটি ক্লাস নিয়ে হাজির হব।